বহু বছর ধরে আমরা লড়াই করে এসেছি যে এই আইসিটিটা কি আসলে আদৌ কোনো ধরনের কোর্ট নাকি না এটা প্রমাণ করার জন্য আমরা সক্ষম হয়েছিলাম। এই বিচারপতিরা যারা আছেন অথবা আমাদের আগের যে আইনমন্ত্রীরা ছিল তাদেরকে যখনই আপনারা প্রশ্ন করতেন যে এই আইসিটিটা কি ইন্টারন্যাশনাল নাকি ডোমেস্টিক, তারা কিন্তু গোল পোস্ট দিয়ে দৌড়াদৌড়ি করতো। তাদেরকে যখন কোনো সময় জিজ্ঞেস করা হতো যে এটা বাংলাদেশের আইন কেন মেনে এই আইসিটি কাজ করছে না, তখন তারা বলতো যে না, এই আইসিটি একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এটা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে। বিদেশিরা যখন তাকে জিজ্ঞেস করা হতো যে ইন্টারন্যাশনাল নর্মস কেন এই আইসিটি ফলো করছে না, তখন বলতো যে না, এটা তো আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল। ওরা কোনো সময় কিন্তু আমাদেরকে খোলামেলা বলতে পারেনি যে এই আইসিটি ট্রাইব্যুনালের কোন জুরিসডিকশনে কাজ করছে। আপনারা জানেন আমার বাবাকে 20টা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এই 20টা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি 4 জন সাক্ষী এলাও করেছিল। এখন আমরা তাও লড়াই করে গিয়েছি। আপনারা এখানে যারা আছেন তারা হয়তো মনে আছে আপনাদের, আমাদেরই একজন তৎকালীন একজন জজ, সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন। সে বলেছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন। সে নিজে আসতে পারেননি, তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ, আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না, আপনি কি অনুমতি দিবেন কিনা। জাস্টিস সিনহা অনুমতি দেননি। আপনারা হয়তো জানেন, আপনাদের হয়তো মনে আছে, আব্বার কেস চলাকালীন ওই স্কাইপ কেলেঙ্কারিও কিন্তু বের হয়ে এসেছিল, যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজেই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে, ওখানে আমাকে জায়গা দিয়ে দিবে। আপনাদেরকে আরো একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল। সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা হয়তো অনেকগুলি এরকম আরো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যেই কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল। তবে আপনাদেরকে আজকে যেই কারণে আমরা ডেকেছি, আপনাদের কাছে হয়তো তখন জানি না আপনাদের কাছে ওই তথ্য কি বর্তমানে আছে নাকি না, কিন্তু আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে। আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন, তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। আপনাদেরকে আমি নামগুলি আজকে বলে দিতে চাই যারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন। একজনের নাম মুনিব আরজমান খান, দ্বিতীয় আম্বার হারুন সাইগল, তৃতীয় ইসাক খান খাকওয়ানি, চতুর্থ রিয়াজ আহমেদ নূর। এই 4 জন ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যে এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন। এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল, প্রমাণ করতে পারতেন যে আব্বা 1971 সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন। আপনাদেরকে এই নামগুলি একটা কারণে বলছি। নতুন বাংলাদেশে এখন কিছু কিছু মানুষ সাহস দেখানো শুরু করেছে, কিছু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, তারা নিজেরাও প্রমাণ নিয়ে আসছে আমাদের কাছে। এগুলোর মধ্যে একটি বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো যারা ফরেন মিনিস্ট্রি বিট কভার করেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দূত যেগুলি আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলাকে সাইফার বলা হয়।
এই সাইফার গুলাকে বেশিরভাগ সময় কোডেড সিক্রেট থাকে। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে। আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল, এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে এটা হয়তোবা বাংলাদেশের জন্য একটা খুব কালো দিন হয়ে দাঁড়াবে। আপনারা বুঝতে পারছেন যে সাক্ষীদেরকে বাংলাদেশে না আসতে দেওয়া, একটা মানুষকে তারপরে ডিফেন্স ঠিক মতো না দিতে দেওয়া কত বড় একটা অনিয়ম হয়েছিল। আমরা আজকে আপনাদেরকে এখানে এনেছি কারণ আমরা আহ্বান করতে চাই, আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা আশা করি আপনারা যারা এখানে আছেন, যারা ন্যায় বিচারের জন্য লড়াই করতে রাজি আছেন, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা শেষে আরেকটা জিনিস এই সরকারের থেকে চাচ্ছি, আমরা চাই যে এই সাইফার মেসেজ অথবা এই অনিয়ম এটার সাথে যারা যারা জড়িত ছিল, আওয়ামী লীগের ফরেন মিনিস্ট্রির মধ্যে যারা যারা জড়িত ছিল, তাদের সকলের নাম যেন বর্তমান সরকার প্রকাশ করে। যেহেতু একটা নতুন এভিডেন্স এসেছে আর অবস্ট্রাকশন অফ জাস্টিস যেহেতু হয়েছে আমাদের সাথে, এটা আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি যে এটা কিন্তু একটা গ্রাউন্ডস ক্লিয়ার করে দেয়। আমরা রিটের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আমরা কোর্টে যেতে পারবো। আশা করছি যে এটা সিদ্ধান্তটা আমরা ফাইনালাইজ করে অন্তত আমরা যদি সরকারের সহযোগিতাটা পাই, এগুলো যদি ডিক্লাসিফাই হয়ে যায়, তাহলে ওই এভিডেন্সটা নিয়েই আমরা আবার কোর্টে যাব। দেখেন, এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল এটা বোধহয় বাংলাদেশ না পুরো বিশ্বই জানে। তবে যেহেতু আমরা কেস স্পেসিফিক ভাবে আমাদের কোর্টে যেতে হচ্ছে, সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়ে কোর্টে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্স গুলো আমাদেরকে যদি ঠিক মতো দিয়ে দিতে পারে, আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্মালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্মালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক কিছু আছে, আমরা কি কি চাই অনেক কিছু আছে, কিন্তু প্রায়োরিটির মধ্যে 1 নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল, অফকোর্স আমরা সেটার বিচারও চাই। তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না। যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম, ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। যারা যারা বহাল তবিয়তে আছে তারাও জেনে নেই যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এরা কেউই পার পেয়ে যাবে না, কারণ আমার বাবা খালি একা না, অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে। তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না, কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, ভয়ে থাকে যে আমার উপর দিয়ে কি টর্চার গিয়েছে। ওই ভিক্টিমের মধ্যে আমার নামও আছে। সবকিছুরই বিচার হবে ইনশাল্লাহ। সালাউদ্দিন কাদের চৌধুরী নামটা অনেক বড় হয়ে গিয়েছিল, আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না।
জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল। আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন, বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে। আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন, আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন, সবগুলি ব্যক্তির উপর দিয়ে কিছু না কিছু ঘটেছে। আর এই জিনিসটা আপনাদের জেনে রাখা উচিত যে মানে আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারেই কাজ করছিল, শেখ হাসিনা। এখানে চেইন অফ কমান্ড বলতে সবকিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পড়ে। তো আমাদের সবার ইচ্ছা, আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, এটা আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না। আমার বাবা এটা সকলেই জানে, আপনি আবারও জিজ্ঞেস করেছেন, আবার বলি, আমার বাবা বলছে 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষ, মাথা কারোর সামনে নিচু হবে না। আমি আল্লাহর কাছে যাচ্ছি গিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো। তো এখানে মার্সি পিটিশনের বিষয় তো আসেই না। যেই কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন, ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি, উনিও লজ্জায় ছিল।